আমি একটু আর আমাদেরকে আজকে আপনারা হামলা স্বীকার করেন, আমাদের উপর হামলা করেন। এই কোটা আন্দোলন 2018 সালে আমরা সমন্বয় করতাম, তাহলে এই 24-এর গণ অভ্যুত্থানের কোনোদিন কল্পনা করতেন না। আমি সাগর ভাই আপনাকে একদম স্পষ্ট বলতে পারি, আপনি অনেকগুলো ভিডিও দেখালেন। প্রথমে ভিডিও দেখালেন ফারুক হাসান বক্তব্য দিচ্ছে ছাত্রদল হামলা করছে। দ্বিতীয় ভিডিও দেখালেন যে ফারুক হাসান বলতেছে বিপ্লবী পরিষদ হামলা করছে। তৃতীয় স্ক্রিনশট দেখাইলেন যে সার্জিসকে সম্পৃক্ত করছে। কিন্তু এই যে ফারুক হাসান স্টেটমেন্ট উইথড্র করলো, তারপরেও একদল এখানে সারাক্ষণ কমেন্ট করতেছে ফারুক হাসানের উপর হামলা করছে ছাত্রদল কারা। আমার কথা হলো, এই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও দেখেছেন যে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানকে মারধর করা হয়েছে। কারা তাকে মারলো? অভিযোগ উঠেছে বিএনপি ছাত্রদল প্রতি। অবশেষে তিনি নিজেই বলেছেন যে আমাকে ছাত্রদল মারে। তাহলে কারা মেরেছে? অভিযোগ উঠেছে সার্জিসের নেতৃত্বে নাকি এই হামলা দেওয়া হয়েছে। আসলে কি সার্জিস হামলা করেছেন দর্শক, না এর ভিতরে কোনো রহস্য রয়েছে? তো এই ফারুকের হামলা নিয়ে কিছু আলোচনা এবং ফারুকের হামলার সময় একটা গোপন ভিডিও আপনাদেরকে দেখাবো। ঘটনা ঠিক একই কায়দায় আজকে ফারুক হাসানকে যেভাবে এই 24-25 সালে এসে পিটিয়েছে, 2018 সালেও কিন্তু ফারুক হাসানকে এই শহীদ মিনারে একই কায়দায় ছাত্রলীগ পিটিয়েছিল। আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি প্রত্যক্ষদর্শী যারা ছিলেন বা আমরা যারা পরবর্তী সময়ে সেখানে গিয়েছি, আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে যারা আয়োজক ছিলেন তাদের মধ্য থেকে আসলে হামলাটি চালানো হয়েছে। এখানে ছাত্র দলের যে নামটি এসেছে এবং ফারুক হাসানকে মঞ্চ থেকে, মঞ্চে যারা ছিলেন ফারুক হাসানের বক্তব্যের পর মঞ্চ থেকে যারা আজকে আয়োজক ছিলেন, তার মানে আয়োজকরা পরিকল্পিতভাবে এখানে ফারুক হাসানকে বলেছেন যে আপনি যে বক্তব্য দিচ্ছেন, যে উপদেষ্টার, প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য উপদেষ্টাদের সমালোচনা করছেন, এতে ছাত্রদল ক্ষুব্ধ হচ্ছে। কিন্তু আসলে বিষয়টি এরকম না। এখান থেকে একটি গ্রুপ যখন ফারুক হাসান বললেন যে জুলাই বিপ্লব হয়ে গেল আজকে 5 মাস, কিন্তু এখন পর্যন্ত যারা আহত কিংবা নিহত, অনেকে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় এখন মারা যাচ্ছেন, আমরা আসলে সঠিক প্রপার যে ট্রিটমেন্টটা সেটা আসলে তাদেরকে প্রপারলি দিতে পারছি না। এই কথাটুকু বলার পরে হচ্ছে ফারুক হাসানের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে। ছাত্র দলের উপর যে ব্লেমটি দেওয়া হচ্ছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের মানে যে শহীদ মিনারের যে জায়গাটি, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় জায়গা। আর এখানে বর্তমান ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং কেন্দ্রীয় ছাত্র দলে যারা নেতৃবৃন্দ আছেন, এরা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ছাত্রলীগকে বিগত 7 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোকাবেলা করে আসছি। এরা আমাদের ছাত্র দলের এখন কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা যারা আছেন, প্রত্যেকে আমাদের সাথে 1 to 1 খুব ভালো সম্পর্ক। আমাদের ছাত্র দলের কোনো নেতা কর্মী আমাদের উপর হামলা চালাবে, এটা পশ্চিমকালেও যারা আসলে বর্তমান ছাত্র দলের নেতৃত্বে আছে কিংবা আমরাও যারা গণ অধিকার পরিষদ করছি, এই ফেসিবাদের যারা পতন ঘটিয়েছি, আমি সাগর ভাইকে আজকে একটা কথা বলি, সেটি হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে, জুলাই মাসে যাত্রাবাড়ি এলাকায় আমার বাসা, সেই এলাকায় আন্দোলনকারী ছিলাম আমি। সেখানে আমার সংগঠনের মশিউর রহমান, তারপর হচ্ছে মঞ্জুর মুর্শেদ মামুন, নাদিম হাসান, আমাদের সংগঠনের শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন, আবু হানিফ, আব্দুল জাহের, আমরা সেখানে নেতৃত্ব দিয়েছিলাম। সেখানে নেতৃত্ব দিতে গিয়ে একবার ছাত্র দলের বর্তমান রানিং সভাপতি আমাদের রাকিবুল ইসলাম রাকিব ভাই, তার সাথে আমার সাক্ষাৎ হয় সেই যাত্রাবাড়ি এলাকায়। তখন আমরা একসাথে মিলে এই শেখ হাসিনার বন্দুকের গুলির সামনে দাঁড়িয়েছি। সুতরাং এখানে ছাত্রদল কোনোভাবেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরেক শিক্ষার্থী, ছাত্রদল বিশেষ করে আমাদের উপর হামলা চালাবে, এটি কখনো কল্পনাও করা যায় না, এটি আমরা কখনো মনেও করি না। এটি আয়োজক কমিটি যারা ছিল তাদের মধ্য থেকে একটি গ্রুপ এখানে আসলে হামলাটি চালিয়েছে এবং যারা আয়োজক ছিলেন তারা এটির সুস্পষ্ট ইন্ধনদাতা। আমি একটু আগেই, আপনি যখন আমাকে মেসেজ করলেন লাইভে এড হওয়ার জন্য, ঠিক 5 মিনিট আগেই এই অনুষ্ঠানে যিনি জাতীয় বিপ্লবী পরিষদের যিনি আহ্বায়ক কিংবা প্রধান, খুমিনি ওনার নাম, খুমিনি হাসান, উনি ওনার ফেসবুক পোস্টে লিখেছেন যে আজকের হামলার সাথে জড়িত সার্জিস আলম,
আমি ওনার ফেসবুকের পোস্ট দেখে আসলে বুঝতে পারছি যে উনি আসলে এই হামলার মদতদাতা। এই হামলাটি উনি চালিয়েছেন এবং উনার নেতা কর্মীদেরকে দিয়ে চালিয়েছেন এই হামলাটি। কারণটা হচ্ছে এখানে সারজিদ আলম সারজিদ আলম এই ঘটনার সাথে রিলেটেড হবে কিভাবে? এই ঘটনার সাথে সারজিদ আলম কোনোভাবে রিলেটেড হওয়ার কথা না। সেখানে আমরা এরকমও দেখেছি যে এখানে অনেকেই নিবৃত্ত করতে চেয়েছিলেন হামলাকারীদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে ছাত্রলীগের দ্বারা আমি, ফারুক হাসান, নুরুল হক নূর, রাশেদ খান আমরা 16 থেকে 17 বার হামলার শিকার হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই ছাত্রলীগের সামনে কিন্তু আমরা পালিয়ে যাই নাই, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম। সেই দাঁড়িয়ে কিন্তু কোটা সংস্কার আন্দোলন 2018 সালে সফল করেছি, যার কারণে আজকের এই স্বাধীনতা ভোগ করছেন আপনারা। আর আমাদেরকে আজকে আপনারা হামলার শিকার করেন, আমাদের উপর হামলা করেন। এই কোটা আন্দোলন যদি 2018 সালে আমরা সফল না করতাম, তাহলে এই 24-এর গণ অভ্যুত্থানের কোনোদিন কল্পনাও করতেন না, কোনোদিন স্বপ্নও দেখতেন না। আমরা আমাদের রক্ত দিয়ে, আমরা আমাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে আজকের এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছি। এই জুলাইয়ের রাজপথে থেকে আমরা রক্ত দিয়েছি। আপনারা কারা? আজকে যারা হামলা চালিয়েছেন আপনারা কারা? সাগর ভাই, হুম। ভিডিওতে সুস্পষ্ট ভাবে এদের ছবি এসেছে এবং আশা করি আজকালকের মধ্যেই এদেরকে আইডেন্টিফাই করা যাবে এরা কারা মূলত। না আর কিন্তু এখানে মূলত ছাত্র দলের নামে যে ব্লেমিংটি করা হচ্ছে, এটি হ্যাঁ পরিকল্পিতভাবে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র দলকে মুখোমুখি করার জন্য এটি করা হচ্ছে। এখানে ছাত্র দলের, এখানে হচ্ছে বিপ্লবী পরিষদের প্রোগ্রামে ছাত্র দল এখানে যাবে কেন? ছাত্র দল তো এখানে কোনো প্রোগ্রাম নাই, ছাত্র দলে এখানে যাওয়ার কথাও না। সুতরাং এই যে ঘটনাটি, এটি যারা এখানে আয়োজক ছিলেন তারা পরিকল্পিতভাবে এটি ঘটিয়েছেন। ঘটিয়ে এটি ছাত্রদের উপর দোষ দিলেন। অপরপক্ষে আমরা এই গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানে অন্যতম একটি স্টেক হোল্ডার। এই গণ অভ্যুত্থানের জন্মদাতা আমরা। এখানে আমার এই যে তারেক ভাই আছেন, তারেক ভাই সহ আমরা হাতে হাত রেখে একদিন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি, যার কারণে আজকে 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। এই তারেক ভাই এই জুলাই অভ্যুত্থানে গ্রেপ্তার হয়েছে, আমরা দেখেছি রামপুরায় ওনার নামে কিভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং এখানে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা অন্যান্য অপরাপর যে সংগঠনগুলো রয়েছে তাদের তাদের সাথে আমাদেরকে মুখোমুখি দাঁড় করানোর জন্যই আজকের এই হামলাটি পরিকল্পিতভাবে ফারুক হাসানের উপর করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার চাচ্ছি। যদি গ্রেপ্তার না করতে পারে পুলিশ, তাহলে আমরা কিন্তু ধরতে পারবো। আমরা এটা এখন আর আওয়ামী লীগের আমল না। আমরা দীর্ঘদিন পর্যন্ত এই আওয়ামী লীগের, ছাত্রলীগের মায়ের খাইতে খাইতে আজকে এই পর্যন্ত এসেছি। এখনো এই স্বাধীন বাংলাদেশে যদি আমাদের মায়ের খাইতে মানে হয়, আপনি কনফার্ম তাহলে তো করছেন আমরা যে এটা কোনোভাবে বরদাস্ত করবো না। ছাত্রদল আমরা যতটুকু শুনেছি পুরো ফেসবুক জুড়ে, পুরো মিডিয়া জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়েই মোটামুটি একটা সরগরম খবর যে ছাত্র দলের নেতারা ফারুক হাসানের উপরে হামলা করেছে। ফারুক হাসান নিজেও এটা বলেছে। না, আপনি এটি একজন গণ সাগর ভাই, অধিকারের একটু এটি বলি একটু সাগর বলি ভাই ফারুক, সম্পূর্ণ আমি আপনি আমি ফারুক দায়িত্ব হাসানের নিয়ে খুব বলছি। কাছের, আমি সাগর বলি ভাই, হ্যাঁ না আমি সাগর ভাই বলছি প্লিজ, আপনি সাগর ভাই ফারুক লেট মি হাসানের ফিনিশ। কাছের একজন নেতা হয়ে, আপনি তার খুব কাছের একজন সঙ্গী হয়ে আপনি বলছেন যে, এবং ওই একই সংগঠনের একজন শীর্ষ একজন নেতা হিসেবে আপনি বলতে চাচ্ছেন যে আসলে ছাত্র দলের আমি কোনো সম্পৃক্ততা এই না, হামলার সাথে নাই। ফারুক হাসানকে ওই সমাবেশ থেকে বলা হয়েছে যে ছাত্র দলের পোলাপান হামলা করেছে। ফারুক হাসান তো আহত, ফারুক হাসান তো দেখে নাই, কিন্তু আমরা তো ভিডিও ফুটেজ দেখেছি। আমি সাগর ভাই আপনাকে একদম স্পষ্ট বলতে পারবো, এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের কয়জনের কমিটি এবং কারা এরা প্রত্যেকের নাম বলতে পারবো, ডিপার্টমেন্ট বলতে পারবো, সেশন বলতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্র দলের দলের যারা আছেন হুম। তাদেরও স্পেসিফিকলি নাম সহ বলতে পারবো। কারণ এদের সাথে সম্পর্কটা আমাদের 2 দিনের না সাগর ভাই, এদের সাথে আমরা আপনি অনেকগুলো ভিডিও দেখালেন। প্রথমে ভিডিও দেখালেন ফারুক হাসান বক্তব্য দিচ্ছে ছাত্রদল হামলা করছে। দ্বিতীয় ভিডিও দেখালেন যে ফারুক হাসান বলতেছে বিপ্লবী পরিষদ হামলা করছে। তৃতীয় স্ক্রিনশট দেখাইলেন যে সার্জিসকে সম্পৃক্ত করছে। কিন্তু এই যে ফারুক হাসান স্টেটমেন্ট উইথড্র করলো, তারপরেও একদল এখানে সারাক্ষণ কমেন্ট করতেছে ফারুক হাসানের উপর হামলা করছে ছাত্র দল কারা। আমার কথা হলো এই মৌমাছি বাহিনী কারা, যারা এতগুলো তথ্য পাওয়ার পরেও একতরফা ভাবে কমেন্ট বট করেই বাহিনী যাচ্ছে তারেক ভাই, যে আমাদের সময় যে বট না বাহিনী না, ছিল ওই আমি বট বট বাহিনী বাহিনী আওয়ামী বলবো না। লীগের এটা কি সময়। কোনো, আমি বলি এটা কি কোনো সভ্য আচরণ
যে ধরেন যারা হামলা করেনি তাদের বিরুদ্ধে এতগুলো তথ্যপত্র থাকার পরেও সমানে কমেন্ট করে যাচ্ছে, কমেন্ট করতেছে, ভাই আপনাদের মানসিক অবস্থা কি ঠিক আছে? মানুষ মগজ কি হাঁটুতে নামাই দিল সব? এরা মানে কি একটা অবস্থা! স্বাভাবিক হন। এটা এই যে যারা এই ধরনের কমেন্ট করছে, এক সময় এই মানে আমরা তো সত্য মিথ্যা মানুষ তো নির্ণয় করতে পারবে না। মানুষকে পুরা মিথ্যা দিয়ে ডুবাই ফেললে মানুষ আর কোথায় ভরসা করবে? সবাই মনে করবে ও তাহলে এইটাই মনে হয় সত্য। ভাই সত্যর তো ভাত নাই, এরকম একটা অবস্থা। প্রথমেই ফারুক হাসান ব্লেম করেছেন ছাত্র দলকে। ঠিক আছে, প্রথমত ফারুক হাসান পরবর্তীতে ছাত্র দলের নাম উইথড্র করে নিয়েছেন এবং বিপ্লবী সংগঠনটির নাম দিয়েছেন। এক নাম্বার বিষয় হলো ছাত্র মানে এই যে তাড়াহুড়া করে ছাত্র দলের নাম বললো, এতে ছাত্র দল নামে একটা সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। পাশাপাশি ফারুক হাসানকে দাওয়াত দিয়েছে কিন্তু বিপ্লবী সংগঠন নামে সংগঠনটা। হুম। বলেন তো, যেই সংগঠন দাওয়াত দিবে সেই সংগঠন হামলা করতে পারে বা করা উচিত? আপনি যদি কোনো হোস্টের আয়োজক হন, আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আপনি কি আমাকে অপমান করে এখান থেকে বের করে দিবেন এই এই আলোচনা থেকে? মানে হুম। এখানেও কিন্তু একটা সমস্যা। আমি আমি বলছি, এইখানে যে হামলাটা হলো এর ভিডিও আছে, কারা কারা হামলা করছে আর কারা কারা সেভ করছে। একজন ব্যক্তি উপস্থিত থাকা মানে কিন্তু হামলা করা না। সে কিন্তু তাকে সেফটিও দেওয়ার জন্যও থাকতে পারে, তাকে একটা মার ফিরাতে পারে, অনেকগুলো বিষয় আছে। সুতরাং এই পুরো বিষয়টা হুটহাট করে অনেক রকমের মন্তব্য দেওয়াতে অনেক সংগঠনের অপূরণীয় ক্ষতি হতে পারে। আবার সার্জিসের নাম এখানে আসছে, সার্জিসেরও ক্ষতি হতে পারে সে যদি এই ঘটনায় জড়িত না হয়। ঠিক আছে, ভিডিও রয়েছে, এই মানুষগুলোকে আইনের আওতায় নিয়ে আসেন, নিয়ে জি। এসে আপনারা দেখেন তারা কি, তাদের রাজনৈতিক পরিচয় কি, তারা ছাত্র দলে আছে, সার্জিসের সঙ্গে যোগ দিছে, নাকি বিপ্লবী ওই সংগঠনে আছে। এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যদি এইসব ভিডিওগ্রাফির সহযোগিতা নিয়ে একটা বিচার না করতে পারি, একটা জাজমেন্টে না আসতে পারি, তাহলে এই তথ্য প্রযুক্তির সুবিধা আমরা কি পেলাম? এটা Right. এটা আমরা কতটুকু নিজেদেরকে মডারেট করতে পারলাম, নিজেদেরকে কতটুকু আধুনিক করতে পারলাম? আর সেই সাথে একটা আজকে ফারুক হাসান তো নুরুল হক নূরের দলে গেছে, আমাদের দলে ছিল আগে, এখান থেকে চলে গেছে। হুম। আমি আজকে আপনার মাধ্যমে এটাও বলছি, কিছুদিন আগে নুরুল হক নূরের সংগঠনের নাদিম সহ যুব কর্মীরা সজল নামে একজন সহযোদ্ধাকে, তাকে মোবাইল চোর বানিয়ে একবার গণপিটুনি দিয়ে মেরে ফেলার উপক্রম করেছিল। ঠিক আছে, আমি ফারুক হাসানের উপর হামলাকারী যেরকম বিচার চাই, তেমনি সজলকে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা নিচ্ছে না। আমার প্রশ্ন হলো, যদি অপরাধ ছাত্র দল করে তাদের নামে মামলা করা যাবে না? অপরাধ সার্জিস করে তার নামে জি। মামলা করা যাবে না? বা অপরাধ যদি নুরুল হক নুরের দলের কর্মীরা করে তার নামে মামলা করা যাবে না? মামলা করা যাবে না, এটাই তো আইনের একটা খুব মানে জি। একটা ভঙ্গুর অবশ্যই একটা অবশ্যই অবস্থা। মাননীয় মানে বক্তব্য। আইন নাই, ন্যায় বিচার নাই, জি। সুশাসন নাই, এটা তো কোনোভাবেই কাম্য না। দ্রুত আমি তারেক তদন্ত সাহেবকে হোক, একটা পরামর্শ দিতে ভিডিও পারি। দেখে দেখে। হুম। জি। তারেক সাহেবকে একটা পরামর্শ দিই, যদি থানায় মামলা না নেয় আপনারা কোর্টে অ্যাপ্রোচ করতে পারেন। থানায় যখন মামলা নেবে না তখন কোর্টে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন, আমার মনে হয় কি সেটাই বেস্ট। বলেন এসব কোর্ট টোটেতে এগুলো শুনেন, এখন এখন কি জানেন, এই বাচ্চা বাচ্চা পোলাপান তারা বিচারক নিয়োগ দেয়, বাচ্চা বাচ্চা পোলাপান সচিব নিয়োগ দেয়। ওই সচিব আর ওই বিচারকের খাওয়া আছে নাকি যে এগুলো সরি, আন্দোলনকারী মবের বিরুদ্ধে সরি, রায় আমি দিবে? আমি আমার পরামর্শ উইথড্র করলাম, সরি। আচ্ছা, না না, বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা বিচারক নিয়োগ দিচ্ছে, ওই বিচারকের ক্ষমতা আছে এই বাচ্চার বিরুদ্ধে, এই মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? হুম। তা আর নির্বাচনের বিষয়ে বলি, হুম। নির্বাচন জনগণের মধ্যে যখন ওই তাড়না সৃষ্টি হবে যে এখন নির্বাচন দরকার, ঠিক তার 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হবে। সেইটা ওই বিভিন্ন হিসাব দেখাচ্ছে না যে 2025-এর শেষে, 2026-এর মাঝে, এগুলো ফালতু হিসাব, এগুলো কোনো দাম নাই। যখন এই সরকার ব্যর্থ হবে তখনই নির্বাচনের দাবি শক্তিশালী হবে। এবং যখন এই সরকার সংস্কারগুলো সঠিকভাবে করতে পারবে না, তখন মানুষ গলায় চিপ দিয়ে বলবে এত ফাজলামি করার দরকার নাই। আর যদি এই সরকার সুন্দরভাবে করে, কমফোর্ট জোনে থাকে, সবাইকে শান্ত রাখতে পারে, নাগরিকদের ভালো রাখতে পারে, তখন নাগরিকরা বলবে আরেকটু সময় দে, আরেকটু সময় দে। এর উপর নির্ভর করছে। এইখানে এইরকম এজেন্ডা থাকা উচিত না যে ক্ষমতার অভিলাষ থাকে আপনি অগ্রিম বলে দিচ্ছেন যে অমুক সময়ের আগে নির্বাচন না। এইটা একটা বেয়াদবি যে এই কথা বলা যে গণতন্ত্রের জন্য মানে হলো গণ অভ্যুত্থান হয়নি, ভোটাধিকারের জন্য গণ অভ্যুত্থান হয়নি। এগুলো হলো রাজনৈতিক বেয়াদব যারা ভোটাধিকারকে অসম্মান করে। এরকম না, অসম্মান এটা করা, বলতে পারে, এটা বলতে পারে যার জায়গা না থেকে না না, এটাকে আমরা ওই আরে ভাই শব্দটাকে ভোটাধিকার অবজ্ঞা মানে করি। কি? না, ভোটাধিকার ঠিক মানে আছে, যে এটা তারপরে এই বলতেছে শব্দটা সে ব্যবহার ওই না মত করি। দিবে। হুম। শুনেন,
ভোটাধিকার মানে কি? ভোটাধিকার মানে আমি যেরকম মত দেবো, যে ভোটাধিকারের বিরুদ্ধে কথা বলে সেও মত দেবে। হুম, ভোটাধিকারকে চ্যালেঞ্জ করাটাই একটা স্বৈরতন্ত্র। হুম। এইটাই একটা স্বৈরতন্ত্র। এইটাকে কোনোভাবে এই ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলতেছে, তার মানে কি? ক্ষমতার জন্য অভিলাষ তৈরি হচ্ছে। ভাই, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় থাকো না। থাকো, তুমি জনগণের ম্যান্ডেটকে ভয় পাচ্ছ কেন? যাকেই দেখ, যাকেই দেখ, সেই আসুক না। কি একটা অবস্থা! মানে জনগণের ভোট দেওয়া লোকেরা খারাপ, আর যারা এখন বসে আছে তারা ফেরেশতা। বিধান হুম। রঞ্জন রায় একটা ফেরেশতা, আলী ইমাম মজুমদার একটা ফেরেশতা, তারপরে বশির সাহেব একটা ফেরেশতা, ফারুক একটা ফেরেশতা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সে একটা ফেরেশতা। এই ফেরেশতাগুলো যেহেতু আছে, সেহেতু নির্বাচন চাওয়া যাবে না, ভোটাধিকার চাওয়া যাবে না। এটা কি অদ্ভুত বিষয়! সংস্কার করতে সবাই সহযোগিতা করতেছে, এর মাঝে এই পিন লাগাচ্ছেন কেন যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে? সংস্কার আগে দেখেই তো সবাই সংস্কারের মতামত দিচ্ছে। আপনার মাথার মধ্যে এই কুবুদ্ধি কেন যে আপনি এই বিতর্ক নিয়ে আসবেন সংস্কার আগে না নির্বাচন আগে? সংস্কারে বাধা করেছে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব? সংস্কারের জন্য সবাই তথ্য দিচ্ছে, উপাত্ত দিচ্ছে। আপনি সংস্কার জন্য বিলম্বিত হয় সবই দেখছি, কিন্তু এই জন্য সংস্কারের জন্য সময় দেওয়ার কথা বলছে, সেই সময়টা না দিয়ে দ্রুত নির্বাচনের নেক কথা না, বলা হচ্ছে, নেক সেখানে আপনি। করুক না। কেউ ল্যাং মারছে সংস্কারকারীদেরকে? কেউ ল্যাং মারছে এখনো? কে ল্যাং মারছে? কেউ তো ল্যাং মারে নাই। সবাই বলতেছে সংস্কার হোক 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 হোক, তারপরেও মানে একটা মুখরোচক আলোচনা আনে। সংস্কার না নির্বাচন? আমরা তো ওই জন্য বলতেছি সংস্কার না নির্বাচন। যেরকম বলতেছেন, আমিও বলি সংস্কার আগে নাকি আওয়ামী দোসরদেরকে অপসারণ আগে? আওয়ামী লীগকে কোলে নিয়ে বসে আমাকে সংস্কারের উসুম কুসুম গল্প শোনাবেন? আপনি তো একটা যে সরকারি ক্ষমতায় আসে সেই ফ্যাসিস্ট হয়। এটা এটা বাংলাদেশের চিরাচরিত একটি নিয়ম, দীর্ঘদিন যাবত। এট এনি কস্ট, যে কোনো মূল্যে এই দেশে নির্বাচন ব্যবস্থাকে ফেয়ার করতে হবে। আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি আজকে ক্ষমতায় থাকতো, তাহলে তার 5 বছর পরে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করতাম করতাম না? আজকে আমরা যারা, আজকে বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা হুম। তো একসাথে মাঠে আন্দোলন করেছি। তো আমরা তো ধরেই নিয়েছিলাম যে এই শেখ হাসিনা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত নির্বাচন হচ্ছে না, সুতরাং শেখ হাসিনাকে ফালাইতে হবে। সার্জিদের সাথে যদি আপনার এই যে যে বিপ্লবী পরিষদ, তাদের যদি কোনো সাংঘর্ষিক অবস্থান থাকে, সেই ক্ষেত্রে তো সার্জিদ আসলে ফারুক হাসানের উপর এখানে হামলা চালাবে না। আরো তো গেস্ট ছিল, এখানে তো গেস্ট একজন না, এখানে তো গেস্ট অনেক। সুতরাং তাদের উপর হামলা চালানো যেত, তাদের উপর কেন হামলা হলো না? এখানে আসলে খোমেনি হাসান যে বক্তব্যটি দিয়েছেন, ওনার যে আসলে ফেসবুকে পোস্টটি দিয়েছেন, এটি পুরোপুরি একটি রাজনৈতিক বক্তব্য, এবং এটি এক প্রকার পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়া। যে হামলার সাথে কারা কারা জড়িত ছিল, ওইখানে ফুটেজ আছে। ওনার বক্তব্য এটি আসতে পারতো যে আমরা এখানে কারা কারা হামলার সাথে জড়িত, মিডিয়ার সামনে হামলা হয়েছে, আমরা হুম। দেখব, তাদেরকে আইডেন্টিফাই করব, তারা কারা, তারপর আমরা বিস্তারিত জানাবো। কিন্তু উনি ঢালাও ভাবে সার্জিদের উপর দোষ চাপিয়ে দিয়েছেন। তার মানে এটা একটি পলিটিক্যাল বক্তব্য ওনার, এর বাইরে কিছুই না। সেকেন্ড যে বিষয়টি, সেটি যে, হচ্ছে সাগর বাবু ভাই। ভাই, আপনার ক্যামেরাটা একটু ঠিক করতে হবে, সোজা করতে হবে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, সেকেন্ড যে বিষয়টি সেটি সাগর ভাই খুব গুরুত্বপূর্ণ। কেন বললাম? ইতিহাসের পাতায় যদি আমরা দেখি, আমার সুস্পষ্ট মনে আছে যে 2006-7 মোটামুটি আমি ভালো বুঝি, সেই আচ্ছা, সময় থেকে। ইয়ে আমি মামুন ভাই, আপনি কি ওই যে যারা যারা ভিডিওতে হামলা করতেছে, মানে ওদেরকে আইডেন্টিফাই করা গেছে যে ওরা বিপ্লবী পরিষদের এই এই পদে আছে, মারতেছে না, এরকম? এই পদ আপনি এখনো বলেন তো। আইডেন্টিফাই করা যায় না, কিন্তু এরা ছাত্র আচ্ছা দলের কেউ দেখেন, না। তাহলে ওই জায়গাটা আমি আইডেন্টিফাই একটু না ইয়ে বলি, করেই, আপনারা তাহলে কেউই আবারও চিনেন না যদি তাদেরকে। আইডেন্টিফাই না করেই যে নাম দেওয়া হচ্ছে, আইডেন্টিফাই না তারেক করে যে ভাই, আবার বিপ্লবী পরিষদকে নাম দেওয়া হচ্ছে, না না তারেক ভাই, এটাও আমি তো একটা আপনাকে বলি, বিষয়। না আজকে যদি গণ অধিকার পরিষদের কোনো সমাবেশ থাকে, এখানে যদি হ্যাঁ। কারো উপর হামলা হয়, তাহলে হুম। আপনি স্বাভাবিকভাবে আপনি আমি বলবো যে এটা হচ্ছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা করেছে। এটাই না তো না না স্বাভাবিক। না, যে আয়োজক, যে আয়োজক দাওয়াত দিয়ে সেই হামলা করায়, এটা কোনো কথা বলেন তো? আচ্ছা, এটা আমরা দেখি যে কে বাইর হয়। তাহলে তাহলে সেকেন্ড আমি যে কি বিষয়টি, আগে মানে ধরেন সেকেন্ড যে সার্জিসের বিষয়টি নাম সেটি বাদ, হচ্ছে, আমি একটু বলি, সার্জিসের নাম বাদ, বিপ্লবী পরিষদের নাম বাদ, আমাদের কাজ কি? হামলাতে কারা কারা চেহারা দেখা যায় সেটা নির্ণয় করা, কোন কোন পদে আছে কোন আমি, সংগঠনে, আমাদের এখানে প্রায় এখন 10,000 মানুষ দেখছেন, তাদের কাছেও আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, আপনারা তাই যে না? ভিডিও তাহলে দেখেছেন আমরা সেই ভিডিওতে ওকে সার্জিসকেও, ওকে, আমরা কাউকে সার্জিসকেও আপনারা দায়ী চেনেন কিনা? করলাম না, আমরা বিপ্লবী পরিষদকে দাবি দায়ী করলাম না। না, আমরা যেটা করতে পারি, আপনার আপনার সমাবেশে ডেকে এনে আপনি হামলা করবেন, এটার দায় আপনি নিবেন না?
না এখানে না, এটা দায় বলতে পারেন, আপনি বলতে হ্যাঁ পারেন না, এটা হলো, শুনেন তারেক ধরেন ভাই, আমি তারেক যদি ভাই, কাউকে দাওয়াত তারেক দেই, ভাই আমার কথা শুনেন। শুনেন, আমি আইডেন্টিফাই করেছি আচ্ছা একজনকে, আমি একজনকে যদি কাউকে আইডেন্টিফাই দাওয়াত করেছি, আমি দেই, বলি বলছি বলি আমি যদি কাউকে, দেখেন তারেক একটা ভাই, তো আমি মিস বলি আপনাকে। ইনফরমেশন হয়েছে। হ্যাঁ তারেক ভাই, আমি বলি আচ্ছা না। আপনি বলেন, আপনি বলার পাশাপাশি আমি বলি, বলেন। ওকে, আমি একজনকে আইডেন্টিফাই করেছি, এখানে পাঞ্জাবি পরা, চশমা, সে হচ্ছে এই যে জাতীয় বিপ্লবী পরিষদের যে ছাত্র পরিষদ আছে, এটার ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কেন্দ্রীয়, হ্যাঁ, এটা হচ্ছে সদস্য সচিব। সে এখানে হামলার সময় ছিল, এটা তার আইডি সহ আমি না, ফাইন্ড আউট করেছি। আচ্ছা শুনেন, আমি আপনাকে সে বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেরকম ভাবে শিক্ষার্থী, র্যান্ডমলি, আমি এটা আইডেন্টিফাই করেছি, তার আইডিতে লেখা সে সদস্য সচিব, আইডেন্টিফাই করেছি, আমি এই জন্যই বললাম তাহলে আপনাকে। তারা ফারুক হাসানকে দাওয়াত দিল কেন? সেইটার ভিতরে কি আছে সেটা হচ্ছে পরের বিষয় বিষয় তদন্তের বিষয়, কিন্তু হামলার সময় এরা ছিল। এটা আপনি, মানে এই যে আপনি তড়ি কেন ঘড়ি করে দাওয়াত দিল, কাউকে কেন দোষী হামলা বানানো, করলো, এটা ওইটা তো বিষয় ঠিক না। না। আপনি হামলা এটা এটা করতে কারা, আসলে এটা কারা জড়িত ছিল, ওইটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ এটা সাগর ভাই। বহুমুখী ডাউট এখানে আছে, বাট যেহেতু স্টেটমেন্ট ফারুক হাসান শেষের দিকে যেটা দিয়েছে সেটাকে আমরা ধরে বলছি যে তিনি ছাত্র দলকে আর দোষী করেননি, না, তিনি এইটার বলেছেন মধ্যে যে ছাত্রদল কোনোভাবে ইনভলভ যে ছিল না। কমিটি যারা করেছে অযথাই তারা ইয়ে করেছে। এইটা হচ্ছে এখন প্রশ্ন হলো, যারা, আপনারা যারা যারা হামলাটা দেখেছেন চালানো স্পষ্ট ভাবে দেখা গেছে চালিয়েছে। যে ভিডিওতে কারা হামলা করেছে, তাদের পরিচয় আপনারা ফেস দ্য পিপলকে জানাতে পারেন, এবং দায়িত্বরত যারা বিভিন্ন দলের যারা আছেন, তারেক রহমান থেকে শুরু করে হাসান আল মামুন বা গণঅধিকার, তাদের কাছেও পাঠাতে পারেন, পুলিশের কাছেও পাঠাতে পারেন, কারণ আমরা চাই যারা হামলা করেছে তাদের পরিচয় প্রকাশ হোক। হাসান আল মামুন পরবর্তী সেগমেন্টে আপনার বক্তব্য ছোট করে। সাগর ভাই, এখানে দেখুন, এই যে আপনি বিদেশে আছেন বা আরো অনেক অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, যারা প্রচন্ড দেশপ্রেম থাকা অবস্থায়ও এই দেশ ছেড়ে অনেকেই চলে যেতে বাধ্য হয়েছেন। এমনকি আমি নিজেও চেষ্টা করেছিলাম এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। সেই জায়গা থেকে আমরা দেখেছি, যে সরকারি ক্ষমতায় আসে সেই ফ্যাসিস্ট হয়। এটা এটা বাংলাদেশের চিরাচরিত একটি নিয়ম, দীর্ঘদিন যাবৎ ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখে, ক্ষমতা কেউ ছাড়তে চায় না। সেই জায়গা থেকে 2006-7 শাসন আমল দেখেছি। পরবর্তী সময় আওয়ামী লীগ এসে যে দীর্ঘ 15 বছর আমাদেরকে শাসন করেছে, সেটাও আমরা দেখেছি। আমি যে বিষয়টি সবচেয়ে বেশি জোর দিতে চাই, সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা। এট এনি কস্ট, যে কোনো মূল্যে এই দেশে নির্বাচন ব্যবস্থাকে ফেয়ার করতে হবে। স্বচ্ছ নিরপেক্ষ, 5 বছর পরে, 4 বছর পরে একটা নির্বাচন হবে, এবং কিছু নিরপেক্ষ মানুষের অধীনে সেই নির্বাচন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, ক্ষমতার যখন আপনার পালাবদল হয়, তখন কিন্তু আপনার যে একদম ফেসিস্ট হয়ে অন্যায় অনিয়মে জড়িয়ে যাওয়া, সেটি কিন্তু হাসান আল হয় না। মামুন মানে নির্বাচন তো হবেই, টুডে অর টুমোরো, কিন্তু টুডে হবে নাকি টুমোরো হবে এই নিয়ে বিতর্ক চলছে। সেই হ্যাঁ, বিতর্কের মধ্যে আমি আমি আপনাদের সেই অবস্থান কি, কথাটাই সেটা যাচ্ছি সাগর সেটা ভাই, করতে আমি সেই কথাটাই সেটা জানতে যাচ্ছি। চাচ্ছি। হুম। হ্যাঁ হ্যাঁ, সেই কথাটাই যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, উনি বলেছেন যে এবছরের ডিসেম্বর কিংবা 26 সালের মাঝামাঝি, মার্চ এপ্রিল, এটা খুব বেশি একটা সময় না সাগর ভাই। এটা হুম। নিয়ে যে আমাদের খুব একটা মাথা ব্যথা থাকার কারণ এরকমটাও না। কেন বলতেছি, আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি আজকে ক্ষমতায় থাকতো, তাহলে তার 5 বছর পরে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করতাম করতাম না? আজকে আমরা যারা, আজকে বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা হুম। তো একসাথে মাঠে আন্দোলন করেছি। তো আমরা তো ধরেই নিয়েছিলাম যে এই শেখ হাসিনা যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত নির্বাচন হচ্ছে না, সুতরাং শেখ হাসিনাকে ফালাইতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো, সাগর ভাই, একজন নাগরিক হিসেবে, কোনো রাজনীতিবিদ না, আমি একজন নাগরিক হিসেবে বলবো, যে যে সেক্টর গুলোতে সংস্কার প্রয়োজন, এবং খুব ভালোভাবে স্ট্রিক্টলি সংস্কার করে তারপরে একটা নির্বাচন হোক, যাতে করে এই নির্বাচন নিয়ে 2 নাম্বারি না হয়, দুর্নীতি অনিয়ম বন্ধ হয়, স্বজনপ্রীতি বন্ধ হয়, এবং এই দেশের টাকা যাতে কেউ অদূর ভবিষ্যতে এরকম লুটপাট করে আর না নিয়ে যেতে পারে। এই যে যে সিস্টেম গুলো আছে, সংবিধানের যে সংস্কার, আলী রিয়াজ স্যার এজ এ গুড পারসন, আমি ব্যক্তিগতভাবে স্যারকে অনেক বছর যাবৎ চিনি, স্যারের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমি চাই এই ধরনের মানুষ যারা আছেন, যারা সংস্কার করতে চাচ্ছেন, যে প্রস্তাবনাগুলো এসেছে সংবিধান সংস্কারের, যে 2বারের অধিক, টানা 2বারের না, মানে যে কোনো লোকেই হোক টানা 2বারের অধিক প্রধানমন্ত্রী হইতে পারবে না, বা আরো যে প্রস্তাবনাগুলো এসেছে, আমরা এগুলাকে সাধুবাদ জানাই। এবং আমরা চাই যে গণতন্ত্রের গলা যাতে আর কেউ টিপে না ধরতে পারে, এবং এই দেশের গণতন্ত্র থেকে হরণ না করতে পারে, কেউ ফেসিস্ট না হইতে পারে, কেউ স্বৈরাচার না হইতে পারে, অন্ততপক্ষে
5 বছর পর পর একটা জাতীয় সংসদ নির্বাচন হোক এবং সেটা ফেয়ারলি হোক। প্রয়োজনে এন্টারিং গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার যদি পুনরায় বহাল করতে হয় এবং চিরস্থায়ী বন্দোবস্ত করতে হয়, সেটি করে হলেও সংস্কার করা হোক, যাতে করে এই দেশে আর কেউ স্বৈরাচার না হয়ে পড়তে পারে। তার মানে ধন্যবাদ সাগর। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ঘোষণা করেছে সেটির সাথে আপনি একমত। তিনি আবার আমি আরেকটি কথা বলেছেন, একমত। তিনি তিনি আরেকটি সাগর কথা ভাই, বলেছে, আরেকটি কথা জি জি বলেছেন কিন্তু সেখানে, জি তিনি আরেকটি কথা বলেছেন সেখানে, তিনি বলেছেন যে ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে জনগণ কতটুকু সংস্কার চায়। না সাগর ভাই দেখেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস, 4 মাসের জন্য যে উনি দুটি টাইম ফ্রেমের কথা বলেছেন, যে হুম। হয়তো 25 সালের ডিসেম্বর, নয়তো 26 সালের মার্চ। তো এইটা খুব বেশি ডিস্টেন্স না সাগর ভাই, নির্বাচনের আয়োজন করতে গেলেও 3-4 মাসের প্রয়োজন হয়। সুতরাং এটা নিয়ে আমরা যে না আজকেই নির্বাচন দিতে হবে, কালকেই নির্বাচন দিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। সুতরাং হুম। এখানে আমি মনে করি সরকার মানে সঠিক লাইনে আছে। সুতরাং সরকারকে বিব্রত না করে বরং সরকারকে সহযোগিতা করা প্রয়োজন। আমাদের জন্য, প্রত্যেকের জন্য রাজনৈতিক সংস্কারের প্রয়োজন। দর্শক, আলোচনা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন, হামলা যেই করুক না কেন, সার্জিস করুক বা ছাত্রদল করুক বা নাগরিক টিভির নাগরিক কমিটি যে তারাই করুক, কিন্তু আমরা একটা বিচার চাই। এই যে হামলাটা করা হলো একজন নাগরিকের উপর, একটা রাজনৈতিক দলের নেতার উপর, এটা আমরা শুধুই মাত্র হাসিনার আমলে দেখেছি। আমরা এখনও যদি সেই সমস্ত কর্মকাণ্ডই দেখি, তাহলে হাসিনা যাওয়ার কারণে কি পরিবর্তনে দেশে আসলো। যদি রাজনৈতিক নেতারা মার খান তাদের মতের স্বাধীনতার কথা বলার কারণে, তো আমরা চাই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে বের করে এনে সুষ্ঠু বিচার করা হোক।